এদিকে নিজের বক্তব্যের জন্য শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন মির্জা ফখরুল। ভারতের চাপে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে, খেলা শেষ নাসিরউদ্দিন পাটোয়ারির, একে একে ফেঁসে যাচ্ছে সবাই। প্রিয় বঙ্গবন্ধু সৈনিকরা, নাসিরউদ্দিন পাটোয়ারির সেনাবাহিনী এবং র্যাব কিছুক্ষণ আগে তারা গ্রেপ্তার করছে। খেলা কিন্তু জমে গেছে, শাপলা কলি কিন্তু অনেক পিসাদা বইরা দিছে। জানি না এগর পরিণতি কি হইব, আস্তে আস্তে সবাই কিন্তু কট কাটছে। এবার শেখ হাসিনাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে যা বললেন বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেন। রাজনীতির মাঠ অনুকূলে এনে খুব দ্রুত এই দেশের মাটিতে প্রত্যাবর্তন করতে চলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কি পর্দার আড়ালে চলছে ক্ষমতা দখলের কোনো এক নতুন অভিসন্ধি? আওয়ামী লীগের মতো সবচেয়ে পুরাতন, পোড় খাওয়া বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল কি বিএনপির নিষেধাজ্ঞা প্রত্যাহারের তোয়াক্কা করবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তাকে আরো সুতীব্র করে তুলতে পদক্ষেপ নিতে শুরু করবে? আওয়ামী লীগ ফিরলে হয়তো একই কায়দায় বিএনপির উপর নিষেধাজ্ঞা দেবে। দিল্লির কড়া নজরে তারেক রহমানের নয়া সরকার। দিল্লি আসলে কি চায়? পর্দার আড়ালে যেগুলো শোনা যাচ্ছে যে অনেক কিছু ভেতরে ভেতরে কাজকর্ম চলছে। 6 মাসের মধ্যে এই এনসিপি দলটা নাই হয়ে যাবে। যদি বাংলাদেশে থাকেও তবুও নামে থাকবে, কাজে কিছুই থাকবে না এই টোকাই এনসিপি দলটা। এখনো তো এই বিএনপি সরকারের 2 মাসও হয়নি, তাতেই এই এনসিপি দলটা নাই হয়ে যাচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী। আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথা, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। এবার শেখ হাসিনাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে যা বললেন বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার পর শেখ হাসিনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মাননীয় স্পিকার একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী মহিলা। তিনি কিন্তু দেশের জন্য অনেক কিছু করে গেছেন। শেখ হাসিনা থাকা অবস্থায় খাদ্য, বাসস্থান, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, অসহায় রোহিঙ্গাদের আশ্রয় তিনি কিন্তু দেশের জন্য কম করে যাননি। শেখ হাসিনা একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন। দেশের জন্য তার অবদান হয়তো আমি এত কম সময়ে বলতে পারবো না। তিনি ছিলেন উন্নয়নের রোল মডেল, কিন্তু তার মতো একজন মহান যোগ্য নেত্রী বাংলাদেশে আর কেউ আসবে না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। জামায়াত নেতারা মনে করছেন তার এমন বক্তব্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার ইঙ্গিত বহন করে। জানা যাচ্ছে রাজনীতির মাঠ অনুকূলে এনে খুব দ্রুত এই দেশের মাটিতে প্রত্যাবর্তন করতে চলেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই পুরো পরিকল্পনার নেপথ্যে ভারতের প্রত্যক্ষ ভূমিকার কথাই উঠে আসছে বারবার। একদিকে মোদির গোপন পরিকল্পনা যেমন একের পর এক বাস্তবায়িত হতে শুরু করেছে, তেমনি চাপ বাড়ছে জামায়াত এনসিপির ওপরেও। আর এই পুরো বিষয়টিতে এক প্রকার নীরব দর্শক হয়ে আছে বিএনপি। প্রশ্ন উঠছে, তবে কি পর্দার আড়ালে চলছে ক্ষমতা দখলের কোনো এক নতুন অভিসন্ধি? আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেরিয়ে গেছে প্রায় 1.5 বছরেরও বেশি সময়। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রায় 1.5 বছর দায়িত্ব পালন শেষে ক্ষমতা হস্তান্তর করেছে নির্বাচিত সরকারের হাতে। সবশেষে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। তবে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান স্থিতিশীলতা থাকলেও পুরোপুরি কাটেনি ভেতরের অস্থিরতা। কেননা বাইরে থেকে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পর্দার আড়ালে চলছে নানামুখী রাজনৈতিক সমীকরণ, অর্থাৎ ক্ষমতা, প্রভাব ও ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে নীরবেই হয়ে চলছে নানান হিসাব নিকাশ।
এদিকে আওয়ামী লীগের পতনের পর অনেকেই মনে করছিলেন রাজনীতিতে ফিরে আসা দলটির জন্য খুব একটা সহজ হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় সেই ধারণা হয়েছিল আরও শক্তপোক্ত। কিন্তু নতুন সরকারের ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই পাওয়া যাচ্ছে এক ভিন্ন রাজনৈতিক আভাস। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে দলটির নেতাকর্মীদের পুনরায় সক্রিয় হওয়ার খবর। এমনকি মামলা থেকে অব্যাহতি পেয়ে অনেক নেতার মুক্তি এবং দলীয় কার্যালয় পুনরায় চালু হওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। পাশাপাশি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও দেশের রাজনৈতিক মহলে চলছে এক জোরদার আলোচনা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও এগিয়ে যাচ্ছে এক নতুন ও অনিশ্চিত সমীকরণের দিকে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন টানা 16 বছরের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পরই তিনি আশ্রয় নেন ভারতে এবং এখনও পর্যন্ত তিনি সেখানে আছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে একাধিকবার পাঠানো হয় আনুষ্ঠানিক চিঠি। তবে এ বিষয়ে ভারত সরকার শুরু থেকেই পালন করে আসছে এক নীরব ভূমিকা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ভারতের অবস্থানে দেখা যায়নি কোনো পরিবর্তন। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পরেও তাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে ভারত নেয়নি কোনো দৃশ্যমান উদ্যোগ। ফলে বিষয়টি ধীরে ধীরে পরিণত হয় দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই নীরব অবস্থানের পেছনে কৌশলগত ও কূটনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে। তারা মনে করেন মূলত আঞ্চলিক রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করতেই ভারত চেয়েছে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিষয়টিকে একটি কৌশলগত ইস্যু হিসাবে ব্যবহার করা হয়েছে বলেও ধারণা করা হয়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর আঞ্চলিক রাজনীতির সমীকরণও তৈরি হয়েছে পরিবর্তনের এক জোরালো সম্ভাবনা। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই মূলত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আবারও আলোচনায় আসছে। এমনকি কূটনৈতিক পর্যায়ে নতুন সমঝোতা বা সমীকরণের মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের সম্ভাব্য কৌশলগত অবস্থান নিয়ে এখনও নীরব রয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এদিকে সাম্প্রতিক সময়ে কয়েকটি মামলার রায় দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নানান আলোচনা ও সমালোচনা। সম্প্রতি কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিশু জিহাদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এর আগে বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জেবুন নিসা আফরোজ সহ দলটির 3 শীর্ষ নেতাকে জামিন দেয় আদালত। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে বলেই মত দিচ্ছেন অনেকেই। ফলে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চলছে এক নীরব গভীর সমালোচনা। তবে এসব বিষয়ে তারেক রহমান বা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে দেখা যাচ্ছে না। দলটির পক্ষ থেকে বিষয়গুলোকে আদালতের এখতিয়ার বলে উল্লেখ করে সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যাওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঘিরে অতিরিক্ত রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে না বিএনপি, কেননা এতে করে আওয়ামী লীগের সম্ভাব্য ভোট ব্যাংকের একটি অংশ বিএনপির বিপক্ষে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই কৌশলগত কারণেই বিএনপির অপেক্ষাকৃত নীরব ও সতর্ক অবস্থান বজায় রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন প্রকাশ্য বক্তব্যের চেয়ে নীরব কৌশল ও সমীকরণের দিকেই বেশি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিলে সেটি আর রাজনীতি থাকে না, হয়ে যায় একদলীয় শাসন। কারণ বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধীরা। তাই আওয়ামী লীগকে বাদ দিলে আওয়ামী বিরোধীরাই ক্ষমতায় থাকে এবং মূলত একদলীয় শাসনেই দেশটা তছনছ হয়ে যাওয়ার দশা হয়। 2024 সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ 18 মাস ধরে সেটা প্রমাণ করে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন এবং তারেক রহমানও সেটাই প্রমাণ করে যাচ্ছেন। প্রশ্ন হলো, তারেক রহমান যদি সত্যি ইউনূসের অবৈধ শাসনের ধারাবাহিকতা বজায় রাখেন বা রাখবেন, তাহলে আরেকটি সাজানো নির্বাচনী বা কি প্রয়োজন ছিল? কেনই বা ইউনূসকে সরিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসানো হলো? এসব প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও এখন খুব জরুরি যে কেন বিএনপি আসলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে চাইছে না। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছেন যে তিনি এবং তার সরকার আওয়ামী লীগের উপর থেকে অবৈধ ইউনূস সরকারের দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলবেন না। কিন্তু নির্বাচনে জয়লাভের আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন তিনি এবং তার দল কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞায় বিশ্বাস করেন না। একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছিলেন। বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে এবং পরে বিএনপি এবং তাদের শীর্ষ নেতাদের কথাবার্তায় আমূল পরিবর্তন ঘটে গেছে।
আর এই কারণেই বোঝা যাচ্ছে যে অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে তাদের এক্সটেনশনই মূলত কার্যকর করেছেন। সমস্যা হলো আওয়ামী লীগের মতো সবচেয়ে পুরাতন, পোড় খাওয়া, বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল কি বিএনপির নিষেধাজ্ঞা প্রত্যাহারের তোয়াক্কা করবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তাকে আরো সুতীব্র করে তুলতে পদক্ষেপ নিতে শুরু করবে? বিশ্লেষকরা বলছেন যে অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশে যেমন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় না, তেমনি বিএনপির মতো 21শে আগস্টের খুনির সরকারও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল কি তুলল না তাতেও কিছু এসে যায় না। আওয়ামী লীগের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা বাংলাদেশের প্রতিটি ধূলিকণা জানে এবং বিশ্বাস করে। বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, এটা স্পষ্ট করে দিচ্ছে যে বর্তমান বিএনপি সরকার আসলে ফ্যাসিস্ট ইউনূসের ইন্টেরিম বা অন্তর্বর্তী শাসনের একটি বর্ধিত সংস্করণ। ইউনূস যে নিষেধাজ্ঞা খেলা শুরু করেছিলেন, বিএনপি সরকারও এখন সেই একই লাঠি ঘুরিয়ে চলেছে। দুঃখজনক বাস্তবতা হলো রাজনীতিতে বাজে উদাহরণগুলোই সবচেয়ে বেশি স্থায়ী হয়। ইউনূসের সেই ফ্যাসিজমটাই এখন পরম মমতায় লালন করছে বিএনপি। যদিও নির্বাচনের আগে গত 26শে জানুয়ারি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন ভিন্ন কথা। তিনি নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানিয়েছিলেন এবং প্রশ্ন রেখেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার কি নিশ্চয়তা আছে? অথচ ক্ষমতায় বসার পর সেই নিশ্চয়তার তোয়াক্কা না করে তিনি নিজেই ইউনূসের দেখানো পথে হাঁটছেন। টাইম ম্যাগাজিনে তিনি নিজেকে স্পাইডারম্যানের উদ্ধৃতি দিয়ে ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসার কথা বললেও বাস্তবে সেই দায়িত্বশীলতা এখন রাজনৈতিক প্রতিহিংসার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যে বিশাল গণভিত্তি রয়েছে তাতে এই দলটির পুনরুত্থানের জন্য কারো দয়া বা প্রত্যাবাসন এর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তাদের প্রয়োজন সাহসী প্রত্যাবর্তন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে থাকতে তারা বিরোধী দলের ত্যাগের রাজনীতি আর রাজপথের লড়াইয়ের ভাষা ভুলে গেছে কিনা এই প্রশ্ন কেউ কেউ তুলছেন। কেউ বলছেন আওয়ামী লীগ এখন অন্যের মুখাপেক্ষী, যেন কেউ এসে তাদেরকে অধিকার ফিরিয়ে দেবে, ঝুড়িতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে বা দাঁড়াতে পারে তা তো বারবার প্রমাণ করেছে দলটি। সমস্যা হলো বাংলাদেশের মূল রাজনীতি যেমনটা শুরুতেই বলেছি, আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধী বৃত্তে ঘুরপাক খায়। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি সেরকমই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি বিএনপি, এরকম একটি আলাপ বিএনপি নেতারা প্রায়শই দিয়ে থাকেন, কিন্তু এটা আসলে সম্পূর্ণ মিথ্যাচার। বাস্তবতা হলো গত বছরের বা 2025 সালের 11ই মে যখন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলেছিলেন যে এই সিদ্ধান্তে বিএনপি আনন্দিত। যদিও পরবর্তীতে 25শে সেপ্টেম্বর খালেদ মহিউদ্দিনের সাথে এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না। মির্জা ফখরুলের এই বক্তব্য বিএনপির ক্লাসিক রাজনৈতিক দ্বিচারিতার চরিত্র বা দ্বিচারী চরিত্রের একটি উদাহরণ। 18ই সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে ফিরেও তিনি বলেছিলেন বিএনপি পিআর নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় এবং কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। অথচ পর্দার আড়ালে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়ায় বিএনপি, জামায়াত, এনসিপি একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দৃশ্যত সবচেয়ে বড় লাভবান রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিএনপি হয়তো ভূমিধস বিজয় পেত না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় জামায়াতের জুজু তুলে বা জুজুর ভয় দেখিয়ে বিএনপি অনেক আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের ভোট বাগিয়ে নিয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ছিল বিএনপির একটি বড় ভোট ব্যাংক জামায়াতে চলে যায়, যা বিএনপি নির্বাচনের আগে অনুধাবন করতে পারেনি। যদিও দেশের প্রায় 70% জনগণ নির্বাচন বর্জন করে, যা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর দেওয়া বক্তব্যে স্পষ্ট হয়েছে। তিনি দাবি করেছেন যারা নির্বাচনে ভোট দেয়নি তিনি তাদেরও প্রধানমন্ত্রী, অর্থাৎ আওয়ামীবিহীন রিগ নির্বাচনে বিএনপি প্রধান বেনিফিশিয়ারি হলেও তারা আওয়ামী লীগের ভোটারদের নীরব প্রত্যাখ্যান বা সাইলেন্ট রিভোল সম্পর্কে সম্পূর্ণ অবগত। এখন প্রশ্ন তুলতে হবে যে বিএনপি কি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে কি নেবে না? বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বিএনপি এখন সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ার স্ট্র্যাটেজি নিয়েছে, ঠিক 75 পরবর্তী সময়ে যেমনটি জিয়াউর রহমান নিয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন এবং পরবর্তীতে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দিয়েও টিকতে পারেননি, তারেক রহমানও সম্ভবত সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছেন। তারেক রহমান তার আন্তর্জাতিক ইতিবাচক ব্র্যান্ডিং বা পজিটিভ ইমেজ তৈরির জন্য হয়তো খুব দ্রুত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বা নিতে বাধ্য হবেন, কারণ তিনি জানেন বাংলাদেশের উগ্র মৌলবাদী সম্প্রদায় বিএনপির ভোট ব্যাংক নিয়ে গেছে, ভাগ বসিয়েছে। জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো সাংগঠনিক শক্তি বা আদর্শিক অবস্থান বিএনপির নেই, যা আওয়ামী লীগের আছে। বিএনপি যদি রাজনৈতিকভাবে ভিশনারি হতো তবে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিত। কারণ জামায়াত এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রভাব যেমন বাড়ছে, তাতে বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা না দেয়
তবে অদূর ভবিষ্যতে জামায়াত বিএনপির পুরো ভোট ব্যাংক গিলে ফেলবে এবং আওয়ামী লীগের পর দেশের বৃহত্তম শক্তিতে পরিণত হবে। এইবার বিএনপির লড়াই নিজেদের অস্তিত্বের জন্যই। বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগের ভোট ব্যাংক দেশের 50% অধিক। তাই জামায়াতের হাত থেকে বাঁচতে এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে তারেক রহমান হয়তো নিজেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন, যদিও 21শে আগস্টের গ্রেনেড হামলার ইতিহাস তার পিছু ছাড়বে না কখনোই। তাহলে এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি ফেরার জন্য বিএনপির উপর নির্ভর করবে? উত্তরটা যে কোনো আওয়ামী লীগ নেতাই দেবেন এভাবে যে প্রশ্নই আসে না। আওয়ামী লীগের ডাকে দেশের প্রায় 70% মানুষ ভোট কেন্দ্রে যায়নি, এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। নির্বাচনে বিএনপি অনেক আসনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জিতেছে এবং জেতার পর কৃতজ্ঞতা স্বরূপ নিজেরাই আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে। গত কিছুদিন ধরে সারা দেশে শতাধিক আওয়ামী কার্যালয় বা আওয়ামী লীগ কার্যালয় নতুন করে খোলা হয়েছে, যার জন্য তারা বিএনপি এবং প্রশাসনের নির্দেশনার অপেক্ষা করেনি। আসলে বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগকে প্রশাসনিক আদেশে আটকে রাখার সাধ্য তাদের নেই। খুলনায় বা ফরিদপুরে বিএনপির পরিণতি প্রমাণ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার করে তারা সেখানে দাঁড়াতে পারেনি। ইতিহাস বড়ই নিষ্ঠুর। আজ যদি বিএনপি ফ্যাসিস্ট ইউনূসের দেখানো পথে হেঁটে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বজায় রাখে, তবে কাল আওয়ামী লীগ ফিরলে হয়তো একই কায়দায় বিএনপির উপর নিষেধাজ্ঞা দেবে। এই প্রতিহিংসার চক্রে বাংলাদেশ এক অন্তহীন ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, যার মশাল এখন বিএনপির হাতে। তবে বিএনপি যদি রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচাতে চায় এবং জামায়াত নিয়ন্ত্রিত মৌলবাদী রাজনীতির গ্রাস থেকে বাঁচতে চায়, তবে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতি নিশ্চিত করাই হবে তাদের জন্য একমাত্র রক্ষা কবচ, যেটা আজ হোক কাল হোক তারেক রহমানকে দিতেই হবে। যে থুতু আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনাকে গিলতেই হবে, সে থুতু আপনি ফেলবেন কেন? প্রশ্নটা হচ্ছে সেখানে। তারেক রহমান জানেন যে তাকে আওয়ামী লীগকে ফিরতে দিতেই হবে, আজ কিংবা কাল। কেন এখন নয়, সেটাই তো প্রশ্ন। সেটাই আসলে রাজনীতি, রাজনৈতিক প্রজ্ঞা। আমি আপনাদেরকে বলেছিলাম 12 ফেব্রুয়ারি মামুভাইগা নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে 6 মাসের মধ্যে এই এনসিপি দলটা নাই হয়ে যাবে। যদি বাংলাদেশে থাকেও তবুও নামে থাকবে, কাজে কিছুই থাকবে না এই টোকাই এনসিপি দলটা। এখনো তো এই বিএনপি সরকারের 2 মাসও হয়নি, তাতেই এই এনসিপি দলটা নাই হয়ে যাচ্ছে। নির্বাচনের পরবর্তী সময় 10-12 দিন অনেক বেফাস মন্তব্য করেছিল, নাচানাচি করেছিল, কিন্তু আস্তে আস্তে বিএনপি ভিতরগতভাবে টুটি চেপে ধরেছে এবং সিস্টেমেটিক ভাবে ব্ল্যাকমেল করাও শুরু করে দিয়েছে বিএনপির অনেক নেতাকর্মী। গত কিছুদিন আগে ইশরাক হোসেন বলেছে, যদি বেশি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের কথা বলা হয় তাহলে কিন্তু আমরা পুলিশ হত্যার বিচার শুরু করব। এটা বলার মানে হচ্ছে যে বেশি লালালারি করিও না, পুলিশ হত্যার বিচারের নাম করে সকলকে প্যাকেট করে ফেলবো। আবার এইদিকে মির্জা আব্বাসের ব্যাপার নিয়েও কিন্তু এই টোকাই এনসিপি এবং জামাত ইসলামী চাপে আছে। মির্জা আব্বাসকে নাহিদ হোসেন পাটোয়ারিকে দিয়ে জামাত ইসলাম যেভাবে অপমান করিয়েছে, যেভাবে অপমানিত হয়ে মির্জা আব্বাস এখন হাসপাতালের বেডে শুয়ে আছে ব্রেন এই রক্তকরণের ফলে। সো এই বিষয় নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। সে সকল বিষয় নিয়েও কিন্তু এই টোকাই এনসিপি নেতারা এবং জামাত ইসলাম প্রেসারে আছে এবং পুলিশ হত্যার বিচারের কথা তুলেও কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে। তো সকল দিক থেকে জামাত ইসলাম পেশারে চলে গিয়েছে, টোকাই এনসিপিও পেশারে চলে গিয়েছে। যতই হুম্বি তুম্বি দেখানোর কথা ছিল সেটা কিন্তু এই 1 মাস যেতে না যেতে কিন্তু আর দেখাতে পারছে না। থেকেও মনে হচ্ছে এনসিপি নাই। যতই সময় গড়াতে চলবে ততই কিন্তু এই এনসিপি আস্তে আস্তে বিলীন হতে থাকবে। একদিন দেখবেন এনসিপি দলটা নামে আছে কাজে একেবারেই নেই এবং এনসিপি সকল নেতা একেবারে জামাতের হয়ে গিয়েছে। জামাতের হয়েই তারা রাজনীতি করছে, কারণ এনসিপি থেকে প্রতিদিন অল্প অল্প করে পদত্যাগ নিতে নিতে সারা বাংলাদেশ থেকে শুধু কর্মী এখনো শুধু কমতেছে। শুধু শীর্ষ পর্যায়ের কিছু নেতা এখন এনসিপিতে আছে, ওইখান থেকে অনেক নেতাকর্মী ছুটে গিয়েছে, কেউ রাজনীতি ছেড়ে দিয়েছে, কেউ বিএনপিতে যোগদান করেছে, কেউ জামাতে ওপেনলি ভাবে রাজনীতি করতেছে। এই এনসিপি টোকা শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে তারাও কিছুদিন পরে এনসিপি দলটাকে বিলুপ্ত করে সকলেই জামাতে চলে গিয়ে রাজনীতি করবে। তাছাড়া আর কোনো ইস্যু নাই তো, কারণ তারা যে সবাই শিবিরের সক্রিয় কর্মী ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে, সকলে ক্লিয়ার। এনসিপি নামে মাত্র দল, এটা একটা প্রক্সি রাজনৈতিক দল। জামাতের নামে আলাদাভাবে একটা পার্ট করে এনসিপি দলটা পরিচালনা করতেছে নতুন করে কিছু ভোট ব্যাংক তৈরি করার জন্য এবং এইরকম আরো কয়েকটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া চলতেছে জামাতের মধ্যে। তাদেরকে দিয়ে নতুন কিছু ভোট ব্যাংক কালেক্ট করবে। জামাতের কথা হচ্ছে জামাত ইসলামীর ধরো এখন ভোট আছে 10%, নতুন আরেকটা রাজনৈতিক দল এনসিপি কে দিয়ে যদি আরো 5% ভোট আনতে পারে তাহলে হয়ে যাবে 5%, তাহলে 15% ভোট। আরো একটা রাজনৈতিক দলকে দিয়ে আরো কয়েকটা সংগঠন দিয়ে যদি আরো 5% ভোট কালেক্ট করতে পারে তাহলে জামাতের 20% ভোট ব্যাংক হয়ে গেল। আর বিএনপি থেকে আরো যদি 10% জনগণকে জামাতের দিকে ফিরিয়ে আনতে পারে, মুখ ফিরিয়ে এনে জামাতের দিকে ভোট ব্যাংক করতে পারে, তাহলে আরো 10% চলে আসলো জামাতের দিকে, তাহলে কিন্তু জামাতের 30% ভোট হয়ে গেল। জামাত যেটা 20 বছর পরে ঘটবে সেটা আগে থেকে প্ল্যানিং করে আগাচ্ছে অনেক দিন যাবত। অলরেডি জামাতের ভোট ব্যাংক কিন্তু আগে থেকে অনেক বেড়েছে, সেগুলো কিন্তু আওয়ামী লীগের ভোট জামাতের পক্ষে আসে না, বিএনপির ভোটগুলো জামাতের দিকে চলে এসেছে। তরুণ যারা আছে তারাও এনসিপির ফলোয়ার হওয়ার কারণে তাদেরকে টাকার লোভ দেখিয়ে, তাদেরকে বিভিন্ন সিস্টেমিক সুযোগ সুবিধা দিবে এই সকল লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে জামাতের দিকে ধাবিত করে ফেলেছে। সো বিএনপি দুর্বল হচ্ছে, জামাত শক্তিশালী হচ্ছে, এদিকে আওয়ামী লীগ দুর্বল হচ্ছে না, আওয়ামী লীগ আগেও যা ছিল এখনো তা। সো জামাতের উত্থানটা বিএনপির জন্য ক্ষতি, কারণ আওয়ামী লীগ সবসময় জামাতের বিপরীত মেরুতে অবস্থান করবে, আমরা সকলেই জানি। বিএনপি
মধ্য জায়গায় আছে, তাদের কোনো আদর্শ নেই। তারা কতক্ষণ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, কতক্ষণ জামাতের আদর্শ ধারণ করে। কিন্তু বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক দল আছে, তারা কখনো বিলীন হবে না। তাদের সঠিক আদর্শ আছে, কট্টর তারা। জামাত তাদের আদর্শে, সেটা ভুল হোক বা খারাপ হোক, সেটাতে তারা খুবই কট্টর। আওয়ামী লীগও তাদের যে আদর্শ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, সেটাতে কট্টর। কিন্তু বিএনপি কিছু মুক্তিযুদ্ধের আদর্শ আছে, কিছু জামাতের আদর্শ আছে, কিছু কমিউনিস্টের আদর্শ আছে, মিক্সার একটা রাজনৈতিক দল মনে হয় বিএনপিকে, তাদের কট্টর আদর্শ নেই। সে কারণে বিএনপি জনসমর্থন থাকলেও আন্দোলন সংগ্রামে বিএনপি জামাত এবং আওয়ামী লীগের মতো অ্যাগ্রেসিভ হতে পারে না। সে কারণে ধীরে 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 জামাত সিস্টেমিকভাবে ব্যাপারটা বুঝতে পেরেছে, বুঝার ফলে বিএনপি থেকে আস্তে আস্তে জনসমর্থন কমিয়ে জামাতের দিকে নিয়ে আসছে। কারণ জামাতের মতাদর্শ বিএনপির মতাদর্শ 19-20, তাই বিএনপির যে সকল জনসমর্থন আছে, কর্মী আছে, তাদেরকে বিনাশ করে জামাতে নিয়ে আসা খুবই সোজা। আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তো বিনাশ করা দূর কি বাদ, তাদের সাথে বসে এই সকল আলাপ আলোচনা করতে গেলেও মায়ের উপর রাখবে বাংলাদেশ আওয়ামী লীগ। সেম জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগ করতে পারবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেটাও সমস্যা। কিন্তু বিএনপিকে আওয়ামী লীগও করা যাবে, কর্মীদেরকে জামাতও করা যাবে, তাদের কট্টর মতাদর্শ নাই। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।